এটা মানে এমন একটা প্রশ্নের সাথে আমার আবেগ জড়িয়ে আছে। নাশিদ স্টার নামে কেন বন্ধ করলেন? কোনো ব্যর্থতা ছিল নাকি অন্য কোনো কারণ? কথা হচ্ছে নাটকের কোনো কাজ করেনি। পীর সাহেব যদি অভিশাপ দেয় কি না কি হয়ে যায়। আর সে গানের জন্যই সে আমার কাছে এসছে। যেই জন্য সাইমুমের কোনো অ্যালবামে আমার গান নাই বা সাইমুমের কোনো স্টেজ শোতে আমাকে কোনো ভিডিওতে দেখবে না। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি লিমিটেড কোম্পানিতে রূপদান করেছি ২০০৯ এ। সে দাওরা পাশ একজন মানুষ। উনি মুখে হাত দিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি তো সব ক্রেডিট দিয়ে দিলাম তাকে। তার টোটালি অবদান। এই ধরনের একটা প্রোগ্রাম করতে ১ কোটি টাকা খরচ হয়। দেখি যে সে খাটে নাই, নিচে পড়ে আছে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখরে। এখন অনেকের বলছে শুধুমাত্র ইসলামিক নাশিদ নিয়ে একটা রিয়েলিটি শো হয় না। খুব ক্লোজ। তাহলে মুরব্বিও এই ডায়লগের যে জনক। সো আমরা দুজনই মিডিয়াতে এগিয়ে আসা। ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি এই দুটি প্রতিষ্ঠানে আপনার কিভাবে যুক্ত হয়েছে? বাংলাদেশের ইতিহাসে মানে ইতিহাস হয়ে থাকার মতো ট্রেনিং। দিগন্ত কখন আসবে সেদিকে আমি না শুধু লাখো মানুষ তাকিয়ে আছে। কুমিল্লা নিয়ে আমি গর্ববোধ করি। হারাম কাজের কোনো ছবি মানে তুলিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। স্টার ভিউয়ের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি। আমি দিল মোহাম্মদ সাব্বির। আজকে আমরা এমন একজন গুণী মানুষের স্টুডিওতে হাজির হয়েছি আপনাদেরকে নতুন একটি এপিসোডে স্বাগত করার জন্য। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। তিনি শুধুমাত্র শিল্পী নয়, তিনি একজন প্রযোজক, তিনি একজন স্বপ্নচারী, যার নামের সাথে, যার ব্যক্তিত্বের সাথে আষ্টে পৃষ্ঠে মিশে আছে ক্রিয়েটিভিটি। সেই মহান মানুষকে আজকে আমাদের এপিসোডে স্বাগত করছি। আমাদের মাঝে আছেন হ্যাভেন টিউন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, প্রিয় শিল্পী, প্রিয় ভাই গাজী আনাস রওশন। ভাইয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। এত যে বিশেষণ দিয়েছেন, এতগুলো বিশেষণ নেই আমার। অযোগ্য মানুষ আমি। তারপরেও দর্শক যারা আমাকে দেখছেন যেখান থেকে, আপনাদের প্রত্যেককে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সাংস্কৃতিক অঙ্গনে আপনার যাত্রা কবে থেকে শুরু এবং কেন এই জগতে আসার ইচ্ছে হলো? সাংস্কৃতিক অঙ্গনে কবে থেকে শুরু সেটা প্রশ্ন করলে বলতে হবে যে পরিবার থেকেই সাংস্কৃতিক একটা পরিবারে আমার বেড়ে ওঠা। আমার বলা যায় যে ছোট সময় থেকে গানের সাথে যুক্ত, তবে ইসলামিক গানের সাথেই যুক্ত হয়েছি। ইসলামিক গানের সাথে ছোট সময় থেকে যুক্ত হওয়ার ওয়েটা ছিল আমার বড় ভাই জাফর সাদেক ভাই, যিনি সাইমুমের পরিচালক ছিলেন। আচ্ছা, তো আমি যখন এসএসসি দেই কুমিল্লাতে, এসএসসির ওই সময়টাতে ভাই সাইমুমে কাজ করতেন। বাড়িতে গেলে ক্যাসেট নিয়ে যেতেন। ওনাদের অনেক অ্যালবাম ছিল, ওগুলো বাজাতাম, অনেক শুনতাম। ওখান থেকে আস্তে আস্তে একটু করে গান গাওয়ার চেষ্টা বা শেখার চেষ্টা। আচ্ছা, তো ওই থেকে শুরুটা বলতে পারেন। এরপরে ২০০০ সালে এসএসসি কমপ্লিট করে আমি ঢাকায় চলে আসি। তারপরে সরাসরি সাইমুমের সাথে আমি যুক্ত হয়ে যাই। এদিক দিয়ে পড়াশোনাও কন্টিনিউ হয়। আপনি তো কুমিল্লার সন্তান। কুমিল্লার সন্তান। কুমিল্লা কোন জায়গায় আপনার? কুমিল্লা আমার দাদার বাড়ি হচ্ছে ব্রাহ্মণপাড়া থানা, দেউশ গ্রাম। আচ্ছা, আর শহরে আমাদের বাড়ি আছে। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। খুব ভালো লাগলো। কুমিল্লার সন্তান হিসেবে কুমিল্লার মানুষ আপনাকে নিয়ে মনে হয় অনেক গর্ববোধ করেন। জানি এত না কাজের সাথে। কুমিল্লা নিয়ে আমি গর্ববোধ করি। কুমিল্লার মানুষ আমাকে নিয়ে গর্ববোধ করে কিনা জানি না। তবে ভালোবাসে। অনেক মানুষ ভালোবাসে আমাদের। আচ্ছা, আচ্ছা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনি দিগন্ত টিভিতে দীর্ঘদিন কাজ করেছেন, যেটা অনেক দর্শক জানেন না। নতুন করে হয়তোবা আজকে জানবেন। তো সেখানে আপনি কি কাজে ছিলেন এবং সেই যাত্রাটা কেমন ছিল দর্শকদের একটু? এটা একটা মানে আবেগের জায়গা দিগন্ত টিভি আমার জীবনে। এর আগে আমি ইসলামিক টেলিভিশনে কাজ করা দিয়ে মিডিয়াতে অগ্রযাত্রা আমার পদার্পণ। কিন্তু দিগন্ত টেলিভিশনের শুরু থেকে শেষ অবধি, যখন সেই ৫ই মে রাতে, আ ৫ই মেই তো ৬ই মে, ৫ই মে ৫ই মে রাতে সেই হেফাজতে ইসলামের উপরে যেই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটে, ওই সময়টাতে আমি ওখানেই ছিলাম। মানে ওই সময় পর্যন্ত আ আমি দিগন্তে ছিলাম। মানে দিগন্ত বন্ধ হয়ে গেল ওই রাতেই। তো ওই রাতেই আমাদের সামনেই দিগন্ত বন্ধ হয়। তো এমনিতে দিগন্তের অসংখ্য স্মৃতি। দিগন্তকে নিয়ে যদি বলি যে অনেক আবেগের জায়গা দিগন্ত। দিগন্ত আমাদের একটা ইউনিভার্সিটি ছিল। আচ্ছা, মানে ইউনিভার্সিটি বললাম এজন্যে, দিগন্ত আমাদের
কাজ করার সুযোগ করে দিয়েছে, আমাদের ক্রিয়েটিভিটিকে কিভাবে জাতির সামনে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করেছে, আমাদের মানে ব্যক্তি স্বাধীনতাটা সর্বোচ্চ দিয়েছে এবং দিগন্ত ছিল সর্বোচ্চ বাংলাদেশের সকল টেলিভিশনের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধের জায়গা, শ্রেষ্ঠ উদাহরণ দিগন্ত টেলিভিশন। এবং শেষ সময় যখন বন্ধ হলো তখন মানুষের কাছে আরো বেশি প্রিয় হয়ে উঠেছে, বিশেষত ওই সময়টাতে হেফাজতে ইসলামের ফুটেজগুলো যেভাবে রিস্ক নিয়ে প্রচার করেছেন, এটা অনেক বেশি ভালো লাগার বিষয়। তো সেখানে আপনার কি কাজে ছিলেন? দিগন্ত টেলিভিশনে আমি একাধিক সেক্টরে কাজ করেছি। মানে আমি যে ইউনিভার্সিটি বললাম যে জন্যে, সরাসরি জব করা এবং এক জায়গায় থেকে ডিরেক্টর অফ ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, তারপরে ডিরেকশন, প্রডিউসার, এই সবগুলো সেক্টরে আমি সরাসরি কাজ করেছি এবং ওখানে জব করে, এবং ইভেন আরেকটা কাজ আমি করেছি দিগন্তে, যে সুযোগগুলো দিগন্ত দিয়েছিল। দিগন্তে আরেকটা কাজ করেছি যে দিগন্ত টেলিভিশনে আমি আবার মার্কেটিং এর সাথে আমার বিজনেস চলছিল, জব চলছে, পাশাপাশি মার্কেটিং থেকে দিগন্ত টেলিভিশনে চাঙ্ক নিয়ে আমার মানে প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম, মানে 4টা প্রোগ্রাম, মোট 4টা প্রোগ্রাম আমার এভরি মান্থ, 4টা প্রোগ্রাম, 4টায় মানে 4-4-16টা এপিসোড রানিং ছিল। আচ্ছা আচ্ছা। যেটা সিস্টেম ছিল হচ্ছে দিগন্ত টিভি থেকে চাঙ্ক কিনে ওই টাইমের জন্য দিগন্তকে আমি পে করতাম, আর ওই টাইমের মধ্যে আমি ইসলামিক প্রোগ্রাম বানিয়ে প্রচার করতাম। মাশাআল্লাহ। মানে আমি পরিচালক হিসেবে, প্রোডিউসার হিসেবে। এটা তো এক ধরনের খেদমত বলা যায়। অবশ্যই। জি। আর এই শিক্ষাটা আবার আমার কাছে এসছে ইসলামিক টেলিভিশনে থাকা অবস্থায়। আচ্ছা, তখন দিগন্তে থাকা অবস্থায় ইসলামিক টিভিতে আমার প্রোগ্রাম রান ছিল, দিগন্তেও প্রোগ্রাম রান ছিল, পাশাপাশি দিগন্তে আমার জব ছিল, চাকরি ছিল। চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত ওখানে জব করি। ওই যে ইউনিভার্সিটি বললাম যে জন্যে, যে প্রত্যেকটা কাজ শেখার একটা জায়গা ছিল দিগন্ত টেলিভিশন। সবগুলো জায়গাতে আমাদের অ্যাক্সেস ছিল এবং সবগুলো জায়গাতে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ থেকে প্রফেশনাল প্রত্যেকটি কাজ আমাদের নখদর্পণে চলে আসাটা, মানে বিশেষ করে আমার নখদর্পণে চলে আসে। আর এর আগে প্রচুর ট্রেনিং আমরা করেছি, আমি ট্রেনিং করে দিগন্তে মানে অ্যাপ্লাই করেছি, বাট দিগন্তে জয়েন করার পরে বা জয়েন করার আগ মুহূর্তে মানে বহু সংখ্যক ট্রেনিং, মিডিয়া ট্রেনিং নেয়ার পরে দিগন্তের জন্য যখন নাকি জাস্ট ট্রেনি হিসেবে জয়েন করি, ট্রেনি হিসেবে, তখন দিগন্ত আমাদেরকে একটা ট্রেনিং করায়। ওই ট্রেনিংয়ের জন্য আমাদেরকে উপযুক্ত হিসেবে আমাদেরকে নেয় এবং দিগন্ত প্রায় মানে 180 জন ব্যক্তিকে টানা 2 মাস, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টোটাল টাইম, টানা 2 মাস আমাদেরকে ট্রেনিং দেয়, দেশের বাইরে থেকে ট্রেনার এনে। মাশাআল্লাহ। এবং এই ট্রেনিংটা বাংলাদেশের ইতিহাসে মানে ইতিহাস হয়ে থাকার মতো ট্রেনিং। এই ট্রেনিংয়ের মধ্যে প্রত্যেকটি কাজ শেখানো, নীতি নৈতিকতার শিক্ষা, মানে ওখানে ওই সময়টা ভালোভাবে কাটার মতো, যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 2 মাস মানুষগুলো ওখানে আছে, থাকবে, এবং এখানে বিনোদনের ব্যবস্থা করা, লাঞ্চ, ডিনার, নাস্তা, এই বিষয়গুলো করা, সবকিছু ভরপুর। মানে তাহলে আপনি মানে দিগন্ততে থেকে শিখেছেন, জব করেছেন, প্রযোজনাও করেছেন, অবশ্যই বেশ কয়েকটি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তাহলে বলা যায় আমাদের ইসলামী সংস্কৃতি বা আমাদের সংস্কৃতিতে দিগন্তের অনেক ভূমিকা রয়েছে। অনেক ভূমিকা, সেটা বলা বাহুল্য। এখন কি চান যে দিগন্ত আবারও তাদের পদযাত্রা শুরু করুক নতুন করে? অবশ্যই। দিগন্ত কখন আসবে সেদিকে আমি না, শুধু লাখো লাখো মানুষ তাকিয়ে আছে কখন দিগন্ত আসবে। দিগন্ত আসলে দিগন্ত আমরা দেখবো, শুধু তা না, দিগন্ত আমার আবেগের জায়গা। যদি আমার মানে এখন তো আমার একটা বিশাল বলয় আমি নিয়ে কাজ করি, কিন্তু যদি দিগন্ত আসে, দিগন্ত যদি আমাকে অফার করে যে আপনি আবার জব করবেন সেই ছোট্ট স্যালারিতে, আমি মনে হয় রাজি হয়ে যাব। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার সেই আবেগ। আমার স্যালারিটা ফ্যাক্ট না, দিগন্তের প্রতি ভালোবাসাটা, জি, এবং দিগন্তের প্রতি সেই জায়গাটা যদি আবার পেতাম তাহলে হয়তো মানে কাইন্ড অফ মানুষ শৈশবে বা পুরোনো দিনে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, এটা কাজ করে। খুব ভালো লাগলো শুনে। ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, এই দুটি প্রতিষ্ঠানে আপনার কিভাবে যুক্ত হয়েছিলেন এবং এর সাথে স্পেশাল স্মৃতি তো একটু শুনলাম, আরো একটু শুনতে চাই। ইসলামিক টেলিভিশনে যুক্ত হওয়াটা আমার বড় ভাই জাফর সাদেক ভাইয়ের মাধ্যমে। তখন আমি পড়াশোনা আমার কন্টিনিউ হচ্ছিল। এর মধ্যে দিগন্ত টেলিভিশনে আমি যেহেতু সাইমুমে ছিলাম, সাইমুমের অসংখ্য ভাইয়েরা দিগন্তে জয়েন করছে, বা জয়েন করার তো এত সহজ না, কারণ কাজ শেখা,
বা ট্রেনিং করা, এগুলোর মধ্যে প্রায় অসংখ্য ইন্টারভিউ ছিল। মানে কতটুকু যোগ্য হলো, একটার পর একটা ট্রেনিং, একটার পর একটা ইন্টারভিউ, মানে মোটামুটি 400-500 লোকের মধ্যে থেকে মোটামুটি প্রায় 100 লোকের মধ্যে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাজ শিখিয়ে। তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করেই ওখানে গিয়েছি, অ্যাপ্লাই করেছি এবং আমার যোগ্যতা অনুযায়ী সেই চাকরি মানে আমি গ্রহণ করেছি এবং শেষ পর্যন্ত যতদিন দিগন্ত ছিল ততদিন ছিলাম। তাহলে মোটামুটি বলা যায় তখন একটা চ্যালেঞ্জ ছিল। অবশ্যই চ্যালেঞ্জ ছিল, মানে বললাম 500 মানুষ, মানে ইন্টারভিউতে প্রথমে জয়েন করে কমপক্ষে 500 মানুষ, ওখান থেকে 300, 250, 200, মানে কাট পড়তে সব শেষে 80 থেকে 100 জনের মতো জয়েন করে সর্বশেষ। ওই 100 জনের মধ্যে আমিও একজন ছিলাম। শুনে খুব ভালো লাগলো। আজকে অনেক দর্শক যারা মাত্র ইসলামী সংস্কৃতি বা সঙ্গীত শুরু করছেন তারা হয়তো আফসোস করবেন সেই সময়টা তারা পায়নি এই ভেবে। যাই হোক, খুব ভালো লাগলো। বারবার আপনার বড় ভাইয়ের নাম আসছে, জাফর সাদিক ভাই। তাহলে একটু শুনে নেই আপনার পারিবারিক অবস্থাটা। পরিবারে কে কে আছেন, কয় ভাই? আমাদের পরিবারে ভাই আমরা 6 ভাই। মাশাআল্লাহ। আমি তার মধ্যে সবার ছোট, আমার ইমিডিয়েট বড় জাফর ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা দুজন কি মানে বিশেষ করে দুজন আপনারা ইসলামী আমরা মিডিয়াতে দুজন, মানে ইসলামী সংস্কৃতি নিয়ে আমাদের দুজনকে বেশি কাজ করা হয়েছে। আপনার শিক্ষা জীবনের জার্নিটা কেমন ছিল? কোন জায়গায় গিয়ে শেষ করেছেন? আমি এসএসসি কমপ্লিট করে আসলাম কুমিল্লা থেকে। যখন ঢাকায় আসি, ঢাকায় এসে আমি যখন এসএসসি কমপ্লিট করি ওই সময়ে সেই 2000-এর সময় যখন নাকি গ্রেডিং সিস্টেম চালু হলো, ওই সময়টাতে গ্রেডিং সিস্টেম চালু হওয়ার কারণে আমি যেই স্কুলে পড়াশোনা করেছি, এটা নিয়ে ছোট্ট একটা হিস্ট্রি আছে, যে এটাকে বলি। জি। যেই স্কুলে আমি পড়াশোনা করেছি ওই স্কুলে 116 জনের মতো স্টুডেন্ট ছিল। গ্রেডিং সিস্টেম চালু হলো প্রথম, আমার রোল নাম্বার ছিল 6। আচ্ছা আচ্ছা। প্রত্যেকে ফেল করলো, আমি একাই পাশ করলাম। এটা আমি আমার আল্লাহ তাআলা ভালো জানে। মাশাআল্লাহ। আমি একাই পাশ করেছি। কেন ফেল করলো? তারা খুব ভালো স্টুডেন্ট সবাই, আমার 6 ছিল, তো একে কেন ফেল করলো প্রশ্ন হচ্ছে সেটা। এখানে কিছু কিছু সাবজেক্টে জটিল কিছু প্রশ্ন আসার কারণে একটা সাবজেক্টে অনেকেই ফেল করলো, কেউ দুইটাই। এই গল্পে দর্শক কিন্তু একটা নতুন বিষয় জানলো যে আপনি শিক্ষা জীবনেও সেরা ছিলেন, এখনো সেরা হিসেবেই আমাদের অঙ্গনে কাজ করছেন। আলহামদুলিল্লাহ, এটা আমার একটা স্মরণীয় ব্যাপার, তো এই জন্য একটু শেয়ার করলাম। এবং আমার রেজাল্টটা নিয়ে এসেছিল মানে কুমিল্লা বোর্ড থেকে আমার যিনি চব্বাস জাহানারা হাই স্কুল আমার স্কুলের নাম, যিনি আমাদের হেডমাস্টার ছিলেন ইলিয়াস স্যার, উনি এবং আমাদের প্রিয় সেই মুরব্বী মুস্তাক ফয়েজি। ও আচ্ছা আচ্ছা। উনি ওই দুইজন মানুষ এসে আমাকে সারপ্রাইজ দিল। মানে আমি তো খুব টেনশনে ছিলাম যে ব্যাপার কি, রেজাল্ট আসছে না, বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কুমিল্লা বোর্ডে গিয়ে রেজাল্ট নিয়ে আসতে হয়েছে তখন। তো বাস থেকে নামলো, আমি অপেক্ষা করছি কখন স্যাররা আসবে। তো মানে আমাকে খুব আদর করছে দেখলাম মুস্তাক ফয়েজি ভাই, খুব। তাহলে মুরব্বী এই ডায়লগের যে জনক, তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক। আমাদের বাড়ির পাশে একসাথে। তিনি কিন্তু খুব ব্রিলিয়ান্ট একজন। অবশ্যই তার কথা মানে সব মিলিয়ে এগুলো তো আমরা ছোটখাটো বিষয় ভাইরাল হয়েছে, কিন্তু তার যে কথা, তার যে অনেক মাধুর্যতা, অনেক ব্রিলিয়ান্ট উনি। তখন থেকে মানে উনি যেই এখন যেমনটা দেখা যায়, সে 20 বছর আগে এমনই ছিল। আচ্ছা আচ্ছা। এমনই ছিল, মানে ওনার ওয়াজ শোনার জন্য সেই দূর দূরান্ত থেকে মানুষ যেত, আমরাও যেতাম। আমি তখন ছোট, ওই যে এসএসসির বয়স তখন আমার। ওই ওনার কথা যেহেতু বলেছেন, একটা মজার হিস্ট্রি বলে গেলি। মজার হিস্ট্রিটা হচ্ছে কেমন, মানে আমার হাসি পাচ্ছে খুব, এটা কাউকে শেয়ার করা হয় নাই। ওনার মাহফিলে আমরা গিয়েছি, আমি গিয়েছি, আমার পরিবারের অনেকে গিয়েছে। এটা হলো নাগাইশ দরবার শরীফ, উনি তো পীর সাহেব, মুশতাক ফয়েজি পীর সাহেব। ওনার দরবার শরীফে মাহফিলে গিয়েছে, কারণ ওনাকে খুব ভালো লাগে তখন থেকে, যে উনি খুব মানে গল্প নির্ভর মানে তাফসির করে, পাশাপাশি এমন কিছু হাসির কথা বলে বাস্তবতার আলোকে, খুব ভালো লাগে তখন আমার ইয়ং বয়সের ম্যাক্সিমামেরই। তো আমরা অনেক ফ্রেন্ড মিলে ওনার মাহফিলে, বাৎসরিক মাহফিল যেটা, মাহফিলে জয়েন করলাম। মাহফিলে জয়েন করে রাতে সন্ধ্যার পরে ওখানে খাবার দিল, আমরা খাবার খেলাম। খাবার খেয়ে আমি হাত কোথায় ধুবো আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, হাত ধুবো কোথায় আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, বা প্রচুর মানুষের ভিড়, মানে লাখো মানুষের ভিড় হয় ওই এত বড় মাহফিল ওনাদের। পরে আমি একটা মানে গামলার মতো পেলাম, তো মনে হইলো যে পানিটা পরিষ্কার, ওখানে আমি হাত ধুয়ে ফেললাম। হাত ধুয়ে মুখ ধুয়ে
আমি আবার ওয়াজের ওখানে চলে গেলাম। আচ্ছা আচ্ছা, এরপরে ওয়াজ শুনতে শুনতে আমি আবার হাঁটতে আসছি আমার বন্ধুদেরকে নিয়ে। হঠাৎ করে দেখি কি ওই গামলা থেকেই মানে বোতল দিয়ে অনেকে পানি নিচ্ছে, মানে ওইটা পড়া পানি। ও আচ্ছা আচ্ছা আমি তখন ওটা তো আমি তখন টেনশনে পড়ে গেলাম, হায় হায় আমি শেষ। হুজুরের না সমস্যা, এটা তো আপনি বরকত পেয়েছেন। হ্যাঁ, হুজুরের পড়া পানির মধ্যে আমি হাত ধুয়ে ফেলছি, না জানি আমার কি হয়ে যায়। আমি খুব টেনশনে আছি, ওই বয়সে এটা একটা হ্যাঁ, টেনশন ছিল। খুব টেনশনে আছি আমি। এই জায়গাগুলো তো সেন্সিটিভ। পীর সাহেব যদি অভিশাপ দেয় কি না কি হয়ে যায়, বা মুস্তাফা ফৈজি পীর সাহেবের ওনার চাচা বা ওনার আরো যারা পীর, ওনারা তো তখন বেঁচে ছিলেন অনেকে। টেনশন থেকে থেকে আমি শুধু মানে দোয়া ইনুস পড়তেছি। হ্যাঁ, পরে একটা সময়ে আমি করলাম কি, স্টেজের খুব কাছে আস্তে 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 করে স্টেজের কাছে গেলাম, গিয়ে হুজুরকে একটু ইশারা দিলাম, উনাকেই ইশারা দিলাম। এত বড় মানুষ তখন, ওই ওই আয়োজনের আয়োজক উনি, জি উনাকে ইশারা দিলাম যে আমার একটু কথা আছে, মানে একটু ক্ষমা চাইবো আর কি, আমি কানে কানে। উনি আসলো, কি খবর বলো। আমি গেলাম, গিয়ে ওনাকে কানে কানে বললাম, হুজুর আমি তো একটা ভুল করে ফেলছি। কি ভুল? বলে, আমি ওই যে এই মানে পরা পানির মধ্যে হাত ধুয়ে ফেলছি, খাবার খেয়ে, খিচুড়ি খেয়ে হাত ধুয়ে ফেলছি। উনি মুখে হাত দিয়ে হাসতে হাসতে চলে গেল, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সমস্যা, টেনশন করো না তুমি। ঘটনাটা খুব মজার। তুমি টেনশন করো, আমার টেনশন পুরো নিমিশেই উনি কমাই দিল, বললো যে কোনো টেনশন করো না তুমি, আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, টেনশন করো না। আমি টেনশন করছিলাম যে এই পরা পানি খাইয়া পরে আমার উপরে অভিশাপ চলে আসে কিনা। ওই বয়সে এটা এই চিন্তাটা আসা তখন হয়তো আমি 8-9 এ পড়ি আর কি, একই এলাকায় তো বাড়ি, পাশাপাশি। এখন তো অনেক আদর করে। কয়েকদিন আগে মানে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি, রাত 2টা বাজে, আমি প্রোগ্রাম শেষ করে কুমিল্লা যাচ্ছি। আমি ওই যে কুমিল্লা একটা ভালো হোটেল আছে, রেস্টুরেন্ট, রাতে আমি ডিনার করছি, এর মধ্যে দেখি আয়শা পেছন থেকে আয়শা জড়ায় ধরছে আমাকে, যে অনেক ভালোবাসে এবং আমাদেরও ভালোবাসার মানুষ উনি। যাক মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। এখন জানতে চাই, জীবনের প্রথম কোন নাশিদটি গিয়েছিলেন, মনে পড়ে? জীবনের প্রথম আমি যে নাশিদটি, নাশিদ গাওয়া হয়েছে সাইমুমে, যখন টুকটাক কাজ করি আমি, তখন থেকে তো সাইমুমের অসংখ্য নাশিদ গাওয়া হয়, স্টেজেও গাওয়া হয়েছে, কিন্তু সাইমুমে খুব বেশি কাজ করিনি আমি, খুব টুকটাক। যে জন্য সাইমুমের কোনো অ্যালবামে আমার গান নাই, বা সাইমুমের কোনো স্টেজ শোতে আমাকে কোনো ভিডিওতে দেখবেন না। হ্যাঁ, তো আমি পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেই চাকরিতে জয়েন করে ফেলি এবং পাশাপাশি পড়াশোনা কন্টিনিউ করি। আর এরপরে মানে যেই গান নাকি পাবলিকলি আমার করা, এটাই তো প্রশ্ন করেছেন। পাবলিকলি যে গানটা করা সেটা হচ্ছে যে গোরস্থানে একটু মাটি বায়না করে রাখরে। এই গান এখন অনেকের বলছে, কিন্তু ওই সময়ে এই গানটা মানে আমি আর কারোর কাছ থেকে শুনিনি। এই গানটা আমি গেয়েছিলাম। এখন আমার আগে কি কেউ গেয়েছিল নাকি আমি এটার মূল শিল্পী, এটা আমি বলতে পারছিও না, বলতে চাচ্ছিও না। কিন্তু এটা মানে জনশ্রুতি আছে যে এটা যথেষ্ট পপুলার ছিল তখন। এরপরে আমি একটা অ্যালবামে এটাই হিট গান ছিল আমার। এরপরে আরো একাধিক অ্যালবাম আমার আসছে, 3টা অ্যালবাম বেরিয়েছিল। এরপর 2007-এর পরে আমি আর গান নিয়ে কাজ করি নাই, থামিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, প্রফেশনাল মানে ক্যারিয়ারের চাপে গান থামিয়ে দিয়েছিলাম। আপনার বৈবাহিক অবস্থান সম্পর্কে জানতে চাই। আমাদের সম্মানিত ভাবি কি করেন, আপনার কয়জন সন্তান? অবশ্য অনেকেই জানেন দর্শক, আমরাও দেখি বিভিন্ন প্রোগ্রামে আপনাদের সন্তানদের, তারপরে একটু। আমি 2007-এ দিগন্তে জয়েন করি, 2009-এ আমি বিয়ে করি। অলরেডি 16 বছর প্লাস হয়ে গেছে আমাদের বৈবাহিক। কিন্তু আপনার মাশাআল্লাহ যে গ্রোথ, এতে বোঝা যায় না যে আপনার বিয়ের বয়স 16 বছর। মনে হয় যে এখনো টকবগে, তো এখনো আপনি একটা সুন্নত পালন করেছি। 26 বছর বয়সে আমি প্রথম 26 বছর বয়সে আমি বিয়ে করি আলহামদুলিল্লাহ। এবং আমার মিসেস, যিনি, আমি তো জেনারেল অঙ্গনের মানুষ, কমপ্লিটলি জেনারেল থেকে উঠে আসা। এটা একটা কাকতালীয় ঘটনা, যে ঘটনাটা একটু শেয়ার করি যেহেতু প্রশ্ন করেছেন। আমি কমপ্লিটলি জেনারেল থেকে উঠে আসা। আমি জেনারেলের গল্পই বললাম যে এসএসসি আমি কুমিল্লাতে করলাম, এইচএসসি আমি ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে খুব ভালো রেজাল্ট করেছি এখানে আমি আলহামদুলিল্লাহ। এসএসসি করলাম। এরপরে আমি তিতুমির কলেজ থেকে, সরকারি তিতুমির কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি, ওখান থেকে আমি অনার্স কন্টিনিউ করছি। তার মধ্যে দিগন্তেও জয়েন করি, মানে চাকরি। ফুললি জেনারেল একটা ব্যাকগ্রাউন্ড আমার। যার সাথে বিয়ে হয়
সে দাওরা পাশ একজন মানুষ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সে কওমি অঙ্গনে দাওরা করা এবং হাফেজা। মানে এটা একটা মানে আমার জীবনে এটা একটা মানে আল্লাহর কাছ থেকে পাওয়া আর কি, অন্যরকম পাওয়া, মাশাআল্লাহ। যে আমার পুরা পরিবার আলোকিত আলহামদুলিল্লাহ। তাহলে ভাবি কি কওমি মাদ্রাসার? হ্যাঁ, মাশাআল্লাহ। সে এটা তো কওমি মাদ্রাসা শুধু না, হ্যাঁ। সে তো কওমি মাদ্রাসায় দাওরা কমপ্লিট করেছে, হুম। এরপরে হাফেজা ছিল। হাফেজা সে কমপ্লিট করেনি, 30 পারা কমপ্লিট করেনি, 17 পারা তার হিফজ ছিল। আচ্ছা। এরপরে আর মানে বিয়ে হয়ে যাওয়া, আর কন্টিনিউ করেনি। আর এরপরে আমার মানে আমাদের পরিবারে আসার পরে আবার মানে জেনারেল কন্টিনিউ করাইলাম আমি। আচ্ছা আচ্ছা। জেনারেল কন্টিনিউ করেছে, এখনো সে পড়ছে, তার পড়তে খুব ভালো লাগে। এখন সে মানে হয়তো আল্লাহ চাইলে ব্যারিস্টার হবে আর কি, সে ল কমপ্লিট করছে। তাহলে আপনার অনেক বড় সাপোর্ট আছে অবশ্যই। এবং এরকম একজন হাজবেন্ড পাওয়া যায়। আমার জীবনের সফলতাগুলোর পেছনে তার যথেষ্ট অবদান। আমি তো সব ক্রেডিট দিয়ে দিলাম তাকে, তার টোটালি অবদান, মাশাআল্লাহ। আমার চেষ্টা আর আল্লাহ তাআলার বারাকা। না, খুব ভালো লাগলো আপনাদের এই ভালোবাসার যে কেমিস্ট্রি, এটা শুনে খুব ভালো লাগলো। আর একটা আর পরিবার সম্পর্ক শেষ হয়নি, যে হ্যাঁ। আমার ছেলে মেয়ে আকসা এবং শাবাব। জি। আকসার বয়স 12+, শাবাবের বয়স 9+, 8+ হয়ে 9 এই যে মার্চে 9 কমপ্লিট হলো। এই আকসা এবং শাবাবকে আশা করি দর্শক আপনারা মানে স্নেহ করেন। আপনার দুই সন্তানই সংস্কৃতি অঙ্গনে নানানভাবে সম্পৃক্ত। আমরা দেখি নিয়মিত নাশিদ গায়। হ্যাভেন টিউনের যেই সবচেয়ে বড় প্রোগ্রাম নাশিদ স্টার, সেখানে বেশ কয়েকটা এপিসোডে বেশ উপস্থাপনা। কয়েকটা না, টোটাল এপিসোডই, মানে দুইটা পার্ট ছিল, আচ্ছা। শিশুদের পার্ট একটা, বড়দের পার্ট একটা। জি। শিশুদের পার্টে তারা দুজন পুরা কমপ্লিট করেছে উপস্থাপনা, আর জি। বড়দের পার্টে আমি উপস্থাপক ছিলাম। তো সেখানে উপস্থাপনায় ছিলেন। তো কালচারাল অঙ্গনে কাজ করলে পড়াশোনায় প্রভাব পড়ে, অনেক অভিভাবক এটা মনে করে থাকেন। তো এই বিষয়ে আপনার মতামত কি, একটু জানাবেন দর্শক? এই বিষয়ে আমার মতামত হচ্ছে, হ্যাঁ, কালচারাল অঙ্গনে মানে কাজ করলে প্রভাব পড়ে। অভিভাবক যদি মনে করে, সেই উদ্দেশ্যে মানে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রভাব, যদি কালচারাল অঙ্গনে আপনার সন্তান কাজ না করে, তাহলে কোনো এক সময় আপনার সন্তান দ্বারা আপনি প্রভাবিত হবেন, কারণ আপনার সন্তান তখন অপসংস্কৃতি চর্চা করবে। কালচারাল অঙ্গনে ছোট ছোট করে একটু একটু করে রাখা উচিত। যেমন আপনি যদি আকসা সাহেবের প্রথম দিকের প্রচুর পরিমাণে কাজ দেখে থাকেন, তাহলে এখন নিশ্চয়ই মিস করছেন নাকি? এখন মিস করছেন না? এখন ওদের কাজ খুব একটা দেখা যায় না। না না, হ্যাঁ, খুব কম। তো এখন খুব একটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে যে আমি কালচারাল অঙ্গনে রেখেছি পার্ট টাইম, টুকটাক কাজ করবে, বা এটা তারা যেন এই ইসলামী সংস্কৃতি অঙ্গন থেকে মানে লাইনচ্যুত না হয়ে যায়, সেই চেষ্টা থেকে। আর মেইন ফোকাস হচ্ছে পড়াশোনার দিকে। মাশাআল্লাহ। তারা দুজনই হিপস করছে। এই জায়গাটাতে গার্ডিয়ানকেই ভালো করে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা। আমরা তাদেরকে এতটা সময় দেওয়ার চেষ্টা করি যে আমাদের থার্ড কাউকে নিয়ে ভাবার টাইম হয় নাই, ভাবিনি। তো তাদের দুজনকে এতটা সময় দেওয়ার চেষ্টা করছি, এবং তারাও মানে এত বেশি বিজি, কখনো কখনো দেখি যে আমার চেয়ে বেশি বিজি। তাদেরকে অফিসে নিয়ে আসবো বা তারা একটা গান করবে, সেই সুযোগটা আমি সপ্তাহে একবারও পাই না, 15 দিন একবারও খোঁজার চেষ্টা করি, তাও পাই না। দেখা যায় যে মাসে একবার নিয়ে আসা হয়েছে, তখন আর রেকর্ডই করার মোড নাই। কারণ তাদের এত পরিমাণে পড়াশোনার চাপ। সকাল ফজরের পর থেকে স্কুলিং, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে দুজন, দুপুর পর্যন্ত, মানে 2টা পর্যন্ত। একজনের একটা মানে 12:50 ছুটি হচ্ছে, এখন আবার 12:50 থেকে স্বাভাবিক চলে গেছে 2:30, মানে হিপস করছে। তো এই 2:30 স্কুলের মধ্যেই হিপস সহ করছে। এখন স্কুলের হিপসে আমরা হ্যাপি না, কারণ হচ্ছে এটা পার্ট টাইম হিপস, একটা ক্লাসের সমান হিপ, মানে একটা ক্লাসের সময় তো যতটুকু দিচ্ছে এতটুকুই সময় তারা দিচ্ছে, এবং তারাও তাদের সিস্টেম এটা। তো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় লেগে যাবে। আর হিপসটা এমন একটা জিনিস যে এটাতে যদি তার নির্দিষ্ট এইজের মধ্যে না হয়, তাহলে হয়তো সহজ হয় না হিপসটা। এবং যে সময়টা হিপস পড়তে হয়, খুব একাগ্র চিত্তে সময় দিতে হয়। তো স্কুলে হিপস করছে, এখন তাকে 2টা থেকে 2:30টার মধ্যে বাসায় নিয়ে আসা হচ্ছে। বাসায় দ্রুত এসে আবার মানে ফ্রেশ হয়ে লাঞ্চ করছে। লাঞ্চ করে সে 1 ঘন্টার মতো রেস্ট নেয় না, তাকে সাথে সাথে আবার মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছে। মাদ্রাসা থেকে রাত 8টায় তার ছুটি। রাত 8টায় বাসায় এসে দেখতে পাচ্ছে যে বাসায় বসে আছে একজন টিউটর।
তাহলে খুব টাইট শিডিউলের মধ্যে সময় যাচ্ছে। বাসায় এসে দেখতে পাচ্ছে যে টিউটর স্যার বসে আছে, আবার স্যারের কাছে পড়ছে রাত 11টা পর্যন্ত। বাহ। এর মধ্যে যে আমরা রিফ্রেশমেন্ট বা খেলাধুলার সময় দেই না তা না, এর মধ্যেও সময় খুঁজে বের করার চেষ্টা করি, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার চেষ্টা করি, সময় বের করে নেই আমরা। পাশাপাশি আবার সংস্কৃতি। তাহলে একটু জেনে নেই কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করছে, কোন কোন প্রতিষ্ঠান? আকসা পড়ছে এভারুজ ইন্টারন্যাশনাল স্কুল, আর শাবাবও ওখানেই ছিল। শাবাবকে আমাদের আকিজের জামিল ভাই, আকিজের সম্মানিত ডিরেক্টর, ব্যাকমেন্সের এমডি মহোদয় জামিল ভাই খুব ভালোবেসে উনি একটা স্কুল করেছেন ধানমন্ডি লেক হেড স্কুলের যারা স্টুডেন্ট ছিল, শিক্ষক ছিল, ওই স্কুলটা বন্ধ হয়ে যাওয়াতে ওই স্কুলটাকে উনি আরো বড় করে স্কুলটা করেছেন, এবং ইংলিশ মিডিয়াম স্কুল, হাই গ্রেডের স্কুল। উনি ভালোবেসে শাবাবকে মানে ওনার স্কুলে নিয়ে গেছে। মাদ্রাসা কোন মাদ্রাসায় তাহলে অধ্যয়ন করছে? শাবাব মেন কুয়াস মাদ্রাসা, যে ধানমন্ডিতেই, ওখানে পড়ছে হিফজ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক কিছু জানতে পারলাম। এরপর যে প্রশ্নটা, এটা হচ্ছে 2009 সালে আপনার গ্যাপ মিডিয়া কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন। এটার মূল কাজ তখন কি ছিল? আপনি তো বললেন 2013 পর্যন্ত দিগন্তের সাথেই সম্পৃক্ত ছিলেন। মজার প্রশ্ন। গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে, যখন আমি ইসলামিক টিভির সাথে কাজ করি। 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি লিমিটেড কোম্পানিতে রূপদান করেছি 2009-এ, যেটাকে লিমিটেড করা হয়েছে। জয়েন্ট স্টক থেকে এটাকে রেজিস্টার্ড কোম্পানি হিসেবে লিমিটেড কোম্পানি করা হয়েছে 2009 সালে। গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেডের কাজ ছিল, এই যে দিগন্ত টেলিভিশনে বললাম আমি জবের পাশাপাশি চাং কিনে প্রোগ্রাম করতাম, একটা গ্যাপ মিডিয়া ছিল একটা প্রোডাকশন ফার্ম, কমপ্লিট প্রোডাকশন সলিউশন, প্রযোজনা প্রতিষ্ঠান, কমপ্লিট প্রোডাকশন মানে কমপ্লিট মিডিয়া সলিউশন ছিল গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড। আচ্ছা আচ্ছা। এবং তখন আমাদের কার্যক্রম চালু ছিল বিজ্ঞাপন নির্মাণ, ডকুমেন্টারি নির্মাণ, তারপরে টেলিভিশনের প্রোগ্রাম, তারপরে ইভেন্ট ম্যানেজমেন্ট, এই কাজগুলো কন্টিনিউ ছিল। এবং বাংলাদেশের মানে হিউজ কাজ করেছে গ্যাপ মিডিয়া নিয়ে। অনেকে ওই যে পিএইচডি মিডিয়ার উপর পিএইচডি করতে গিয়ে আমাদের উপরে থিসিসও করেছে। এত বড় প্রতিষ্ঠান ছিল, মানে মিডিয়া রিলেটেড অনেক কাজের সাথে, এবং ইসলামিক, কমপ্লিটলি ইসলামিক। আমাদের গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেডের যে ক্যামেরাগুলো ছিল বা আমাদের এডিটিং প্যানেল, কোনো প্রকার হারাম কাজের কোনো ছবি, একটা ছবিও কারোর মানে তুলিনি। যদি ওভাবে বলি, কেউ বলবে ছবি তোলা তো হারাম, ওভাবে যদি বলি আমি হারাম অর্থে বোঝাচ্ছি খারাপ ছবিটা, বা কোনো নাটকের ছবি, নাটকের কাজ, মানে আমার কথা নাটকের কোনো কাজ করেনি। ইভেন আমাদের কাজগুলো প্রত্যেকটা কাজ ছিল যেগুলো ইনফরমেটিভ, ইসলামিক, এই ধরনের কাজগুলোই আমি শুরু থেকে করে এসেছি। এবং আমার যেই জন্যে আমাদের মানে কাজের পরিমাণকে আমি কমিয়ে ফেলেছি, যে যদি সব ধরনের কাজ করা হয় তাহলে প্রচুর ক্লায়েন্ট হয়, এবং এখানে মেল ফিমেল মানে হজবরল অবস্থা হয়ে যায়। যে জন্যে আমাদের কোনো ইকুইপমেন্টও এখন পর্যন্ত হারামের ছোঁয়ায় আমি বিশ্বাস করে যাইনি। এবং আমাদের এডিটিং প্যানেল, স্টুডিও, অডিও, ভিডিও, প্রত্যেকটা সেক্টরে আমরা, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, এটাই মানে বারাকা দিয়ে, মাশাআল্লাহ, হ্যাঁ বারাকা দিয়ে। কারণ এই প্রত্যেকটা সেক্টরে যা কিছু আমাদের আছে, হিউজ ইনভেস্টমেন্ট, টেলিভিশনের মতোই, নিয়তটা সহি রাখলে আল্লাহ তাআলা অবশ্যই। আচ্ছা, আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন জানি আমাদের আজকে যে স্টুডিওতে বসে আমরা রেকর্ডটা নিচ্ছি, আপনার প্রিয় প্রতিষ্ঠান, আমাদের প্রিয় চ্যানেল বা আমাদের প্রিয় প্রতিষ্ঠান হ্যাভ এ টিউন স্টুডিও, এটা প্রতিষ্ঠার মূল কারণ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? এটা প্রতিষ্ঠার মূল কারণ ছিল, আমি তো গান করা থামিয়ে দিলাম 2007-এ। আমার চিন্তা ছিল যে মানে সাথে থামিয়ে দেওয়ার পেছনে একটা গল্প আছে। আমার প্রথম অ্যালবামের ওই যে গানটা তখন বললাম, এই গানটা মানুষ শুনছে অনেক, বাট অন্য গানগুলো মানুষ শুনে না। কেন শুনে না? অডিওর কোয়ালিটি ভালো না। একসাথে দাঁড়িয়ে একসাথে মানে এক দাঁড়ানোতে 10টা গান রেকর্ড করা, এক দাঁড়ানোতে 10টা, এক ট্র্যাকে এক গান। তো এইভাবে গানগুলো করে কম খরচে গান করার জন্য প্রোডাকশন ফার্মগুলো আমাদের মানে করতো। প্রথম অ্যালবাম যখন মানুষ শুনছে, ভালো লাগছে গান, তখনই কয়েকটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে নক করেছিল। তা আমি 2টার সাথে কথা বলেছি এবং তাদের সাথে আমি রাজি হয়েছি, তারা একটা সম্মানী দিয়ে আমার অ্যালবাম বের করবে। কিন্তু তারা করলো কি, এক একটা গানের পেছনে তাদের ইনভেস্টমেন্ট ছিল খুবই কম, যে জন্য অডিওর কোয়ালিটি খুবই লো, ভিডিওর কোয়ালিটি তারা সেই 9000 10,000 ক্যামেরা ঘাড়ে উঠায়া কোনো রকম ভিডিও করে ছাড়লো।
তো এই কাজ দেখে আমি মানে নিরুৎসাহিত হলাম এবং কাজ থামিয়ে দিলাম এবং বললাম যে আমি নিজে যখন নিজের পায়ে যদি আল্লাহ তাআলা দাঁড় করায় তখন নিজে স্টুডিও করে তখনই আর গান করব, সে আর গান জায়গা করব না। থেকেই হ্যাভেন টিউনের আর গান করব না। ওখান থেকে 2017 সালে এসে দিগন্ত বন্ধ হলো। দিগন্ত বন্ধ হওয়ার পরে আমি তো ফুল টাইম আমাদের গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেডে চলে আসলাম। গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেডের অডিও সেক্টরটা ছিল না, ভিডিও টোটাল বড় প্রোডাকশন ফার্ম আমাদের পল্টন রিসোর্সফুল পল্টন সিটি যেটা ওখানে আমাদের অফিস ছিল। ওই অফিস থাকা অবস্থাতেই আমি চিন্তা করলাম যে আমি যেহেতু অন্যের স্টুডিওতে আমাকে যেতে হচ্ছে বারবার, আমি একটা স্টুডিও করে ফেলি। ওই চিন্তা থেকে হ্যাভেন টিউন নামে এখানে ওই অফিস রেখেই ওইটাও আছে, এখানে আরেকটা অফিস করলাম এবং হ্যাভেন টিউন নামে স্টুডিও করলাম। পরবর্তীতে ওই অফিস কি এখনো আছে না, নাকি? ওইটা ছেড়ে দেওয়া হয়েছে, এখানে আরো বড় স্পেস নেওয়া আছে। এই আমাদের মানে একই পুরো- সাথে পুরো করলে floor- যেটা সুবিধা হয়। হ্যাঁ, আগে ছিল একটা ইউনিট, এখন আমাদের ফ্লোরটাই আমাদের। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম হ্যাভেন টিউন সম্পর্কে, যেটা অনেক মানুষের স্বপ্নের একটা নাম। আপনার পরিচালনা ইসলামী সঙ্গীতের অনেক বড় একটা রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়েছে নাশিদ স্টার নামে। সেটা আপনি একটা সিজনেই করেছিলেন, একটা বছর, কিন্তু পরে আর কন্টিনিউ করেননি। অনুষ্ঠানটি কতটুকু সফল ছিল এবং কেন বন্ধ করলেন? কোনো ব্যর্থতা ছিল নাকি অন্য কোনো কারণে? এটা মানে এমন একটা প্রশ্ন, এই প্রশ্নের সাথে আমার আবেগ জড়িয়ে আছে। মানে আমি এতটা ভালোবেসে একটা প্রোগ্রাম শুরু করেছিলাম, যে প্রোগ্রামে আমার কথায় সাড়া দিয়েছিল আকিজ, এগিয়ে এসেছিল বিধায় আমি প্রোগ্রামটা করতে পেরেছিলাম। কারণ একটা প্রোগ্রামের একটা হিউজ বাজেট লাগে। জি, হিউজ বাজেট নিয়ে প্রোগ্রাম করাটা সহজ না। ধর 20 জন স্পন্সর নিয়ে প্রোগ্রাম করলে ওই প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করা যায় না। 20 জন স্পন্সরের কাছে এই ধরনের একটা প্রোগ্রাম করতে 1 কোটি টাকা খরচ হয়। মানে খরচ করলে আপনি ভালো করতে পারবেন। তো আকিজ আমাকে মানে তার অর্ধেক দিয়ে বলল যে এবার আপনি মানে এর মধ্যে এটা বাস্তবায়ন করেন। তখন আমি যদি তখন বলি যে না, করব না, মানে যেটা নাকি 1 কোটি খরচ হয় সেটা এত কম খরচ আমি কিভাবে করব? এটা বললে হয়তো উনি বলবে যে না, এর চেয়ে বেশি আমি আর এখন ব্যয় করতে রাজি না। স্বাভাবিক, একটা কোম্পানির বাজেট থাকতে পারে এতটুকু। উনিও আমাকে খুব ভালোবাসতেন বিধায় উনি এটা রাজি হয়েছিলেন। কারণ আমি খুব বেশি মার্কেটিং করিনি। তো এই প্রোগ্রামটা আমি তো মানে যেহেতু এর আগেও রিয়েলিটি শো করেছি, আমি দিগন্ত টেলিভিশনে থাকতেও রিয়েলিটি শো করেছি, বা আমাদের প্রোডাকশন ফার্মের মাধ্যমে এনটিভিতে একটা রিয়েলিটি শো চালু ছিল যেটা গাহি সাম্যের গান। এখনো এনটিভি করে, বাট আমরা করছি না, তারা তাদের মতো ছোট করে কিন্তু রিয়েলিটি শো না, গানের অনুষ্ঠান হিসেবে করে। নামটাকে তারা রেখেছে এখনো, বিকেল 5টা থেকে ওই অনুষ্ঠানটা রমজানে। বাট এটা আমরা সেই সময়ে 2012, 13, 14 ওই সময়টাতে এনটিভিতে কন্টিনিউ ছিল রিয়েলিটি শো, সেটা আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তো রিয়েলিটি শো বাস্তবায়নের প্রচুর অভিজ্ঞতা আমাদের ছিল। এটা থেকেই হ্যাভেন টিউনে যখন দেখলাম যে না, ইসলামিক নাশিদ অঙ্গন নিয়ে যেহেতু কাজ করছি, পরিপূর্ণ সময়টা এখানে দেওয়ার চেষ্টা করছি, এখানে এই জায়গাটা এখনো মানে খালি। কারণ বাংলাদেশে শুধুমাত্র ইসলামিক নাশিদ নিয়ে একটা রিয়েলিটি শো হয় না। আপনি মানে জেনে থাকবেন, যেই কয়টা রিয়েলিটি শো হয় সবগুলোই যদি নাশিদ নিয়ে হয় তাহলে নাশিদ, তিলাওয়াত, সাধারণ জ্ঞান 3টা নিয়ে হয়। নাশিদটা একটা পার্ট। তো এই নাশিদ নিয়ে ডিরেক্ট ওই দিগন্ত থাকা অবস্থায় রিয়েলিটি শো হয়েছে, বা গাহি সাম্যের গান আমরা করেছি। বাট এরপরে আমি মানে আর নাশিদ নিয়ে রিয়েলিটি শো হয় না। ওই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে রিয়েলিটি শো করাটা আবার শুরু করলাম খুব জাঁকজমকভাবে। বাংলাদেশে যারা ছিলেন আমাদের এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকেই এটাকে এত বেশি উপরে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার যোগ্যতা তো সেই ততটুকু না, কিন্তু ওনারা এত যোগ্য ছিলেন। বাংলাদেশের একেবারে সঙ্গীত অঙ্গনের প্রধান ব্যক্তিবর্গ আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, এবং সরাসরি আকিজের চেয়ারম্যান মহোদয় নাসির সাহেব, উনি সরাসরি যুক্ত ছিলেন। উনি কোনো সেটে কখনো গিয়েছেন বলে আমি শুনিনি, বা আমি খোঁজ নিয়েও জানতে পারিনি। বাট আমাদের সেটে 3 বার আসছেন, 3 দিন আসছেন। শুটিং ছিল 6 দিন, 3 দিনই উনি এসেছিলেন। এবং উনি এই নাশিদ অনুষ্ঠান পুরাটা উনি নিজে অবজার্ভ করেছেন, এবং উনি পরবর্তীতে কথা দিয়েছেন যে এই অনুষ্ঠান আরো বড় করে হোক পরবর্তী বছর। হ্যাঁ, তো এই জায়গাতে অনুষ্ঠানটা এখন পর্যন্ত সফল কতটুকু সেটাও যদি বলতে চাই, আমি জাস্ট এতটুকু বলবো যে এই অনুষ্ঠানটা এখন পর্যন্ত ইউটিউবে ভিউজ আছে 200 মিলিয়ন প্লাস। বাহ! আমাদের অনুষ্ঠানের গান এবং পর্ব মিলে গত 2023 সালে হয়েছিল
এখন 25 চলছে। 25 2 বছরে 200 মিলিয়ন ক্রস করেছে আমাদের গান এবং জি এপিসোডের ভিউজ। বাংলাদেশে কোনো মানে রিয়েলিটি শো এতটা মানুষের কাছে পৌঁছেছে কিনা আমি জানি না। আছে হয়তো কিছু যেগুলো পপুলার, কিন্তু নাশিদ নিয়ে নাই। জি না এই জন্য যারা বিশেষজ্ঞ ছিলেন এই অনুষ্ঠানের প্যানেলে তারা বলেছেন যে বাংলাদেশে এইটাই প্রথম ইসলামিক নাশিদ নিয়ে এত বড় অনুষ্ঠান এবং এটাই সেরা। তো এই সেরা আয়োজনটা যদি আমি ধরে রাখতে পারতাম, আমার চিন্তা ছিল যে এটা সবসময় চালু থাকবে। স্পন্সর কেন্দ্রিক এক বড় একটা জটিলতা ছিল। এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে গিয়েই দর্শকরা হয়তো অনেকে জানে না, আমি জাস্ট একটু যদি বলেই ফেলি, কারণ যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই রিলেটেড, যে ইসলামের সংস্কৃতিকে বেগবান করতে আমার অসংখ্য পদক্ষেপ এখানে রয়েছে। হেভেন টিউনকে আমি ফাউন্ডেশন করেছি, এটা একটা ওয়াকফ প্রতিষ্ঠান বলা যায়, ফাউন্ডেশন যেহেতু হয়েছে, তো পুরাটাই দিনের খেদমতে। ফাউন্ডেশন করে ফেলা আমার মানে এখানে প্রচুর স্যাক্রিফাইস, এখানে প্রচুর ইনভেস্টমেন্ট, ফাউন্ডেশনের নন প্রফিটেবল খাতে নিয়ে যাওয়া হয়েছে এটাকে। এবং নাশিদ স্টার বাস্তবায়ন করতে গিয়ে আমি আমার 2012 সালে একটা ফ্ল্যাট কেনা ছিল ঢাকায়। জি আমার আরও সম্পদ আছে যেগুলো মানে আরও অনেকে জানেন, যেগুলো আমার হেভেন টিউন করার আগে আমার করা। ঢাকায় 2টা বাড়ির জমি আছে, এরপর ফ্ল্যাট, ওগুলো এখন অনেক উন্নত হয়েছে। বাট ফ্ল্যাটটা আমাকে বিক্রি করে দিতে হয়েছে নাশিদ স্টারের জন্য। কারণ হচ্ছে অনেক ত্যাগ করেছে আমাকে বাজেট দিয়েছিল 50 লাখ, আমার খরচ হয়ে গেছে 81 লাখ। অনেক মানে অনেক ডিস্টেন্স পার্থক্য অনেক। যে জন্য আমাকে খুব তৎক্ষণাৎ আমাকে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে। তারপর আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ, আমি প্রোগ্রামটা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি এবং এটাতে শিল্পী, কলাকুশলী, দর্শক সবাই হ্যাপি ছিল। শুধুমাত্র আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে আমি তো প্রত্যেক বছর কেন এটাকে রান করে রাখতে পারলাম না। এটাতে স্পন্সরের ব্যাপার ছিল। পরবর্তী বছরে আমাদের যিনি মানে আকিজের পক্ষ থেকে বলা হয়েছে যে ওনাদের বাজেট পরবর্তী বছর ছিল না, এবং নির্বাচন ওই সময়টাতে মার্চে রোজা, কিন্তু জানুয়ারিতে হলো নির্বাচন 24-এ নির্বাচন হলো। নির্বাচন নিয়ে তো বাংলাদেশে অসংখ্য ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওনারা ইনভেস্টমেন্টটা করবে, এটা রেজাল্টটা আসবে কিনা ওনাদের একটু টেনশন ছিল। তো সব মিলিয়ে ওনারা তখন আর স্পন্সরে এগিয়ে আসেনি, যে জন্য আমারও এগিয়ে যাওয়া সহজ হয়নি বিষয়টা। কিন্তু আমরা অনেক দর্শক চায় যে এটা আবারও শুরু হোক। আমি খুব আন্তরিকভাবে চাই এবং এই বছর আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ আমি আশা করব যে এই বছর নাশিদ স্টার চালু হবে। এবং নাশিদ স্টার নিয়ে একটা ডকুমেন্টারি করা আছে হেভেন টিউনের ইউটিউব চ্যানেলে। ডকুমেন্টারিটাতে লেখা আছে নাশিদ স্টার কেন সফল, বা নাশিদ স্টারের সফলতার গল্প। এখানে মানে আকিজের চেয়ারম্যানের কিছু বক্তব্য শুনলেই বোঝা যাবে যে এটা কতটা সফল, উনি কত আশান্বিত হয়েছিল এই প্রোগ্রামে। ইভেন দর্শকদের টোটাল আমাদের জার্নিটা নিয়ে একটা ডকুমেন্টারি করা আছে। আমি আশা করব যে এই বছর থেকে, সামনের বছর থেকে আমরা আবার আল্লাহ কবুল করুক এই প্রোগ্রামটা আবারও শুরু হোক, এটা আমাদের সবার চাওয়া। আমিন। এক সময় হেভেন টিউনের পর্দায় অনেক জনপ্রিয় সিনিয়র শিল্পীদের গান আমরা দেখেছি, এখন তেমন একটা দেখা যায় না। আবার ইদানিং নতুন মুখদের অনেক পরিবেশনা আমরা দেখতে পাচ্ছি। পুরাতন জনপ্রিয় মুখদের অনুপস্থিতি এবং নতুনদের এই যে সুযোগ দেয়া, এই ব্যাপারে হেভেন টিউন কি বলবে? এই ব্যাপারে হেভেন টিউন বলবে যে একজন শিল্পী সময় দিয়ে কাজ করতে করতে নিজেকে তো প্রসিদ্ধ সমৃদ্ধ করবে এবং তার ব্যক্তিগত প্রয়োজনে সে নিজেকে বিলিয়ে দেবে, সে নিজেও একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। সেই সুযোগটা প্রত্যেকের জন্য আছে এবং প্রত্যেকের সাথে আমার কানেকশন আছে, প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক। আমার কাছ থেকে অনুমতি নিয়েই আমাকে ভালোবেসেই অন্যত্র গিয়ে অন্য কেউ নিজের স্টুডিও প্রতিষ্ঠা করছে, বা এই অঙ্গনটাতে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই। এটা আমার অন্যরকম ভালো লাগা। আবার নতুনরা উঠে আসছে, তারাও পুরাতনরাও আমাদের সাথে কানেক্টেড আছে। এখানে তো মানে এটাও তো তাদের মাধ্যমে আরো কয়েকজন নতুন উঠে আসছে। এক জায়গাতেই সীমাবদ্ধ থাকলে হতো কি যে তারা নতুনদেরকে, তাদের এখন যে মানে একটা গ্যাদারিং হচ্ছে তাদের মধ্যেও, পুরাতন যারা শিল্পী আমাদের সাথে কানেক্টেড আছে সবাই, বাট তাদেরও একটা গ্যাদারিং যেহেতু হচ্ছে, সেটাও দিনের একটা খেদমত তাদের মাধ্যমে হচ্ছে। এটাকে আমি পজিটিভলি দেখি অনেক। মাশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, দর্শকও পেয়ে গেলেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। এখন কয়েকটা প্রশ্ন করব, ঝটপট উত্তর এক কথায় দিবেন, যেটা কোনো ব্যাখ্যা থাকবে না। আমরা তাহলে ঝটপট উত্তরে যাই। ভাবি কি কখনো এমন কোনো গান শুনেছেন যেটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন, তখন বলেছেন
যে এই গানটা আর গায়ও না, এরকম কোনো গান আছে? না, সে আমার গান খুব ভালোবাসে, আর সে গানের জন্যই সে আমার কাছে এসছে। আচ্ছা, মাশাআল্লাহ। এর মধ্যে ঝটপট উত্তর তো না না, একটু বর্ণনা দেয়া শুনে যাবে। ফেলি, গানের এর জন্য মধ্যে এসছে। একটা আমার কিছু গান আছে যে একটা গান শুনে সে জাস্ট সে অপেক্ষা করছিল কখন আমি গানটা নিয়ে যাব ডেমোটা। ওই ডেমো শুনে আমি রাত কখনোই বাসায় 12টার আগে যাই না, বরং 1টাও বেজে যায়। আমি খুব ক্লান্ত থাকি, ওই সময় খুব ক্লান্ত, বাসায় গিয়েছি, ফ্রেশ হয়ে ডিনার করলাম, এরপরে আমি রেস্টে চলে যাব। এর মধ্যে বারবার সে প্রশ্ন করছে, গানটা কি এনেছো? আমি গানটা এনেছি। তো তাকে আমি মোবাইলটা দিয়ে আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পরে এই গান শুনতে শুনতে 2টা 2:30 বেজে গেছে, প্রায় 3টা। ওই সময়ে আমি এমন কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি, আমার ঘুম ভেঙে গেল। দেখি যে সে খাটে নাই, নিচে পড়ে আছে। তো আমি তো দৌড়ে তাকে নিয়ে পাশে একটা হসপিটালে গেলাম। ওই হসপিটাল তাকে ইসিজি করলো এবং ওই হসপিটাল সরি বলছে আমাকে, বলে যে আপনি ঢাকা মেডিকেলে নিয়ে যান, আমাদের এখানে মানে তার শ্বাসকষ্ট হয়ে শ্বাস থেমে যাচ্ছে। এই প্রবলেম তার আগে থেকে ছিল না। ওই ঢাকা মেডিকেলে না নিয়ে আমি তো ভাবলাম যে ঢাকা মেডিকেল মানে তো লাস্ট স্টেজ। সমস্যাটা কি আমি সেটি বুঝতে পারছি না, কিন্তু ওখানে ইসিজি করার পরে দেখলো যে না, তাকে মানে এটা জটিল অনেক, শ্বাসটা কন্টিনিউ করতে পারছে না, ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেল থেকে আমি তাকে নিয়ে গেলাম ধানমন্ডি, একটা ঢাকা মেডিকেলে নিইনি, আমি সোজা নিয়ে গেলাম ধানমন্ডি একটা বড় হসপিটালে। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে সে স্বাভাবিক হতে পরের দিন বিকেল পর্যন্ত লাগলো। ততক্ষণ পর্যন্ত আমি কোন অবস্থানে ছিলাম অনুমানই করা যায়। টেনশন, মানে উৎকণ্ঠা, সবকিছু মিলিয়ে। এরপরে তাকে জিজ্ঞেস করলাম যে সমস্যাটা কি হয়েছিল, মানে কি প্রবলেম হয়েছিল। তখন সে বললো যে এই গান শুনতে শুনতে সে ভিজুয়ালাইজেশন করেছে আর কি, এই গানটা শোনার কারণে তার এমনটা হয়েছে। বিরাট অবস্থা, মানে একজন ওয়াইফ হয়েও একজন ভক্ত। এই 2টা গান নিয়ে এই ইতিহাস, এলান এবং শুইতে গোরস্থানে, মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে, মধুর কালিমা খানা ভাষায় দিও কানে। এটা তো হচ্ছে অনেক টাচি একটা গান, ডিপ থিঙ্কিং এর গান। এই গানটা নিয়ে এই একটা ইতিহাস আমার জীবনে আছে, এবং সে আমার প্রত্যেকটা গানকে খুব অন্তর থেকে খুব তার ভালো লাগে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, ভবিষ্যতে আকসা এবং শাবাবকে কোন পেশায় দেখতে চান? আকসা সে ডাক্তার হতে চায়। সম্প্রতি চ্যানেল আইতে সে একটা ইন্টারভিউ দিয়েছে। তাদের নিজস্ব পছন্দটাই আমি বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। সে যে আঙ্গিকে এগুচ্ছে, তাকে আমি একটা চাপিয়ে দিলেই হবে না যে তুমি ব্যারিস্টার হও, তুমি এই হও, সেই হও। সে যেটাকে সে পছন্দ করছে, যে পেশাটাকে সে পছন্দ করছে, তারা এখন বাচ্চারা তো গ্লোবালি অনেক আমাদের চেয়ে আপডেটেড। সো তাদের কাছে যেটা মনে হচ্ছে যে তারা এদিকে এগিয়ে যাবে, সেদিকে আমি এগিয়ে নেয়ার বা আমি তাকে একটু টেনে তোলার চেষ্টা আমরা করছি বাবা মারা। তো শাবাব চাচ্ছে সে টেকনোলজি নিয়ে কাজ করতে। টেকনোলজি নিয়ে সে প্রচুর পড়াশোনা করে এবং টেকনোলজি নিয়ে তার অনেক গবেষণা, অনেক চিন্তা, এবং সে সেভাবে আগাচ্ছে। এখন আরও আবার হিপস কন্টিনিউ করছে। আর এখন তো ক্লাস 5-এ পড়ে, হয়তো 2 বছর পরে তার এই চিন্তা আর চেঞ্জ হইতে পারে। দেখা গেল যে সে 2 বছর পরে ডাক্তার হইতে চাচ্ছে, এটা আসতে পারে। আমরা উৎসাহিত করি যে তুমি এটাও দেখো, তাদের আগ্রহটাকে আমরা প্রাধান্য দিই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কথায় কথায় কোন শব্দটা বেশি আসে? মানুষের একটা মুদ্রা দোষ থাকে না, মানে কোন এরকম শব্দ আছে কি কথায় কথায় চলে আসে? আমি আপনার সাথে এতক্ষণ যে কথা বলেছি, কোনোটা কি আপনি পেয়েছেন? মনে হচ্ছে না। আমি আমার জীবন থেকে এই মুদ্রা দোষগুলোকে একটা একটা করে ছাঁটাই করার চেষ্টা করেছি। এটাই হচ্ছে একজন ক্রিয়েটিভ মানুষের মুদ্রা দোষ আমার আছে, আমি সবসময় হাসি। এটা তো ভালো লক্ষণ। তাইলে সেটা ভালোটাই আছে। যাক, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। হেসে কথা বলা তো এটা ভালো মানুষের লক্ষণ, বিনয়ী মানুষের। সুন্নাহ। রাগ বেশি হলে সদকা। হ্যাঁ, এটা একটা সদকা। সেটাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাগ বেশি হলে কি করেন? রাগ বেশি হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি।
আমাদের প্রশ্ন যা ছিল আমরা শেষ করেছি। এখন আমাদের স্টার ভিউ নতুন একটি প্ল্যাটফর্ম, এখানে বাংলাদেশের জনপ্রিয় মুখদের দর্শক বৃন্দ দেখছেন, তো এই বিষয়ে কিছু বলবেন। আমি স্টার ভিউকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্টার ভিউর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে অনেক মোবারকবাদ জানাবো যে চমৎকার কিছু প্ল্যাটফর্ম আমাদের হওয়া খুব জরুরি। আমার কথার মধ্যে হয়তো উঠে আসছে, আমরা যখন নাকি যদি আমাদের জীবনে সুদিন আসে, দুর্দিন থাকলেও আমাদের প্ল্যাটফর্মগুলো আমাদেরকে মানে এগিয়ে নেয়ার মানে পাথেয় হয়। আর সুদিন আসলে আমরা দেখব যে আমাদের থলে খালি, খুব বেশি কিছু অর্জন নেই। এই জন্যে এই ধরনের প্রতিষ্ঠান খুব বেশি বেশি হওয়া উচিত এবং এই ধরনের প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষক থাকা উচিত, পৃষ্ঠপোষকতা করা উচিত, মানুষের এগিয়ে আসা উচিত। দিনের মানে দিনের জন্য যারা কাজ করে, যে কোনো প্ল্যাটফর্ম নিয়ে হোক বা মাদ্রাসা, স্কুল, যেটাই করুক না কেন, সে যদি দিনমুখী হয়, তাহলে আমাদের যারা আমরা অবস্থাশালী আছি প্রত্যেককে সামনে এগিয়ে আসা উচিত এবং খোঁজ খবর নেওয়া উচিত। সুবিধা অসুবিধাগুলো দেখে যেখানে পানি ঢালা দরকার সেখানে পানিও ঢালা উচিত। তো অনেক আমি স্টার ভিউকে অনেক ধন্যবাদ জানাবো যে নতুন একটা দিগন্তের উন্মোচন আমি আশা করব স্টার ভিউর মাধ্যমে হবে। প্রিয় দর্শক, আপনারা ছিলেন আজকে অনেক চমৎকার একটা প্রোগ্রামে। টক ঝাল মিষ্টি সব মিলিয়ে অনেক বিষয় আমরা জানতে পারলাম। আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, প্রিয় সংগঠক, সৃজনশীল মানুষ, আমাদের প্রিয় ভাই গাজী আনাস রওশন সাহেবের সাথে অনেক অনেক ধন্যবাদ ভাইকে। যারা ছিলেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের সাথে থাকবেন, আমাদের সব প্ল্যাটফর্মে আশা করি দর্শক যারা আছেন যুক্ত হবেন, এই কামনা রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা এপিসোড হয়েছে, অনেক বড় করে ফেলছে, এত কথা বলছি, কথা বেশি কইলে ভুল হয়, বেশি কথা কমাই ফেলি। কমাবো, কিন্তু কমাইলেও তো আপনার ফামলিং টামলিং থাকলে এগুলো কমাই ফেলেন, আর অপ্রয়োজনীয় কথা যেগুলো ফেলে দিয়েন।